বাবাই তুমি কি খাচ্ছ? আমি এটা খাচ্ছি। বং মিডিয়া উজ্জ্বল, সিনেবাবদা আছে, হ্যাঁ। বঙ্গাই আছে, ছোট্ট ছেলে আছে। এদের ভিডিও তুমি তো বলতে যে তুমি পুজো করতে পুরোহিত গিরো করেছি, পুরোহিত ছিলাম আমি একটা টাইমে। ছাপড়ি ভাই থেকে তুমি দিব্র হলে। সুমিকে সেকেন্ড রাখবো বড়। কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করছি, যেহেতু আমরা ব্রাহ্মণ, হ্যাঁ। শাহকের মতো আমার একটু বিদ্যুৎ খেয়ে না তো ওরা বং লুচ্চা বঙ্গ। এখন মান্থলি কত টাকা কামাচ্ছ? আর কোনো হ্যালো বন্ধুরা, আমি মাহফুজ, আপনারা দেখছেন টক উইথ মৈত্র। আজকের এপিসোডটা একটু স্পেশাল, কারণ আজকে আমাদের সাথে এমন একজন গেস্ট আছে যার এক একটা কথাতেই হাসি আছে, আবার অনেকজনেরই জন্য সেটা হয়ে যায় রোস্ট। সোশ্যাল মিডিয়াতে যে নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছে। আজকের আমাদের অতিথি দ্য ওয়ান অ্যান্ড অনলি দীপ্র, অর্থাৎ দীপ মুখার্জি। আজকে আমি একটু সাবধানে কথা বলবো, কারণ আমার উল্টো দিকে এমন একজন বসে আছে, তার নজরে পড়লে যে কেউ রোস্ট হয়ে যেতে পারে। দীপ, কেমন আছো? এই চলছে, তুমি বলো তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দীপ, পডকাস্ট শুরুতেই তোমার সেই চেনা ভঙ্গিতে আমার দর্শকদের কিছু বলো। দর্শকদের বলবো, মাইক অন আছে তো? অন আছে গো। তো দর্শকদের এটাই বলবো, তো হ্যালো মিষ্টি বন্ধুজন বান্ধবী, চলে এলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তাহলে সুইট হার্টস আন্নাবকে ভাট, কানে জন্য হেডফোন। আজকের চাটন না পডকাস্ট শুরু হচ্ছে, লেটস স্টার্ট। তোমার আগের চ্যানেলে তোমার সাথে আমার 3-4 বছর হয়ে গেল পরিচয় আছে। তো আগের চ্যানেল তোমার নাম ছিল ছাপড়ি ভাই, এখন দীব্র হওয়ার কারণটা কি? তীব্র হওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমি চাইতাম দিন শেষে নিজের নামে একটা পরিচিতি বাড়ুক। যেহেতু তোমার নামটা অন্যরকম ছিল, এবার সবাই দিন শেষে যখন আমার কন্টেন্ট দেখতো, হয়তো কিছু মানুষের ভালো লাগে, কিছু মানুষের ভালো না লাগতে পারে, কিন্তু যারা ভালো লাগতো, কন্টেন্টটা আমার সাথে রিলেট করতে পারতো, হাসি মজা পেতো, তারা মোটামুটি জিজ্ঞেস করতো দিন শেষে যে তোমার নামটা কি। তো ওই জন্য আমি ভাবলাম এরপরে যে অ্যাচিভমেন্ট গুলো আমি কমপ্লিট করবো, ওগুলো আমার নিজের নামে হোক, মানুষ যাতে আমার নিজের নামে পরিচিতিটা বাড়ে। আর বিশেষ করে আমার ইউটিউবে 100K কমপ্লিট হয়েছে, তো ওই জন্য যাতে সিলভার প্লেটে আমার নিজের নাম দীপটা লেখা থাকে, ওই জন্য বিশেষ করে আমার নামটা চেঞ্জ করা। তোমার যে ছাপড়ি ভাই যে চ্যানেলটা ছিল বা ফেসবুক পেজটা ছিল, ওই পেজটাই কি দীব্র হয়েছে? হ্যাঁ, ওটাই আমি চেঞ্জ করেছি। ওর নামটা চেঞ্জ করেছে? হ্যাঁ, ওটাই নামটা চেঞ্জ করেছি। মেনলি ওটার নামটা রাখার কারণ হচ্ছে এটাই ছিল যে আমি শুরুর দিকে তো একটু বেশি ছাপড়ি জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতাম। ওই জন্য যদি নিজের ছাপড়ি না হয় তাহলে নিজের ছাপড়ি নিয়ে ঘাটাঘাটিটা করবে কি করে, এটা হচ্ছে মেন বিষয়। তো ওই জন্য আমি ছাপড়ি জিনিসটা রেখেছিলাম নামটা। এখন একটু কন্টেন্ট আগের থেকে হালকা সুইচ করেছি, যেহেতু এখন রিলেটিভরা দেখে। আগে এতটা পরিমাণে মানে লোকজন দেখতো না, এখন বড়রাও প্রায় দেখে, মোটামুটি হাসি মজা পায়। তো আমার এই জিনিসটা ভালো লাগে, আর যেহেতু তারা দেখে তাই কন্টেন্ট সুইচ হয়ে গেছে। ছাপড়িদের নিয়ে একটু কম ঘাটাঘাটি করি, তাও মোটামুটি হয়, যেটা আমার অডিয়েন্স চায়। এসে সবাই কমেন্ট করে, ভিডিও দেখতে যায়, ওই টপিক নিয়ে ভিডিও বানাই। ছাপড়ি নেক্সট একটু কমেছে, তাই নামটাও চেঞ্জ হয়ে গেছে আমার। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সফল হওয়ার পথে তোমার জীবনে সবচেয়ে বড় বাধা কি ছিল? বাধা? হ্যাঁ, বাধা বলতে তোমার স্ট্রাগল, তো সব ক্রিয়েটার মানে হচ্ছে স্ট্রাগল, এই বিষয়টা আসেই, সবাই সেটা ভালো মতো রিলেট করতে পারবে। বিষয়টা হচ্ছে আমার সব থেকে স্ট্রাগলের জিনিস হচ্ছে এটাই যে আমায় কাজ মেনটেন করে, পড়াশোনা মেনটেন করে, তারপরে ওর পাশাপাশি কন্টেন্ট দিতে হতো শুরুর দিকে। যেহেতু তুমি কলেজ স্টুডেন্ট যখন থাকো, তখন হয়তো তোমার সেরকম একটা ইনকাম থাকে না খুব একটা। বাড়ির দিকে আমার সেরকম খুব একটা অবস্থা ভালো ছিল না, এখনো সেরকম। আমরা মিডল ক্লাস বলতে পারো, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমি বিলং করি। তো এটাই হচ্ছে বিষয়। প্রথম থেকে সেরকম যেহেতু হাত খরচা আমার থাকতো না, কিন্তু নিজে আমি চেষ্টা করতাম যে নিজের পয়সাটা একটু নিজে ইনকাম করি। তাও খুব একটা এখন যা বাজারের অবস্থা, তার মধ্যে খুব একটা টাকা ইনকাম করা এখন খুব কঠিন একটা কাজ। আর যেহেতু আমার কলেজ কমপ্লিট করে, কলেজ রানিং রেখে তারপর আমার কাজ করতে হতো, তাই আমি পার্ট টাইম জব করতাম, মানে ক্যাটারিং এর কাজ বলতে পারি, ক্যাটারিং এর কাজ করতাম আমি। তো ওখান থেকে টুকটাক টাকা পয়সা আসতো, আর সেই কাজটাকে বজায় রেখে, ধরো আমাদের সিজন থাকলে তখন পার ডে কাজ থাকতো আমাদের, ওই কাজটাকে বজায় রেখে তার মধ্যে ভিডিও শুট করে এডিট করে পোস্ট করতে হতো। ওই ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পেতাম আমি ওইটুকু টাইমের মধ্যেই করতাম, কিন্তু ওই টাইমে আমি অডিয়েন্স হয়তো ওই টাইমে অনেক ভালোবাসা দিয়েছিল, আর এখনো ওই ভালোবাসাটা এখনো দেয়। আর কিন্তু ওই টাইমে আমি ভাবতেও পারিনি যে আমার এই কাজের স্ট্রাগল চলছিল, পড়াশোনার স্ট্রাগল চলছিল, আর এই পাশে তার পাশ থেকে কন্টেন্ট ক্রিয়েশনটা যে আমার জীবনে চলে আসবে আমি সেটা ভাবতেও পারিনি। তুমি যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছো, ওটা কি প্রফেশনাল ভাবে ক্রিয়েট করেছিলে না মজার ছলেই করেছিলে? না, ওটা একদমই মজার ছলেই করেছিলাম। হ্যাঁ, আমি ভাবতাম যে আমি খালি যে বড় বড় ইউটিউবার আছে যাদের ভিডিও আমরা দেখতাম, যেমন বড় বড় ইউটিউবার ধরো সিনেবাবদা আছে, বঙ্গাই আছে, ছোট্ট ছেলে আছে, এদের ভিডিও আমরা দেখতাম এক টাইমে চুটিয়ে, এখনো দেখি, এখনো রেসপেক্ট দাদা হিসেবে। তো তখনও আমরা দেখতাম যে এরাই ইউটিউবার, নিজের মধ্যে যে নিজেরা ইউটিউবার হতে পারি এই ইয়েটা ছিল না আমাদের মধ্যে, এই ভাবনাটা ছিল না। আমরা খালি লোকের জিনিস দেখবো, লোকে করছে, আমি নিজে হতে পারবো না, কিন্তু চেষ্টা করলে হয়তো সবাই হতে পারে। কিন্তু ওই চেষ্টাটা আমরা করি না, ভয় পাই কোথাও একটা দিকে, ক্যামেরা দেখলে ভয় পাই যে কি বলবো ক্যামেরা অন করে, অনেকজন কথা খুঁজে পায় না। কিন্তু এটাই হচ্ছে বিষয়, যখন তুমি 5 জনের মতো দেখবে, 5 জনকে ফলো করবে, 5 জনকে ফলো করতে করতে নিজের একটা মাথা থেকে একটা জিনিস বেরোবে যে তুমি তোমার মতো করে একটা মানুষকে বোঝাও, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে আছে, ওই জিনিসটা তুমি কপি করে বলো, নিজের মতো করে মডিফাই না করে বলো, তাহলে ওকে কেন দেখবে? অলরেডি সেই বিষয়ে অনেক জিনিসপত্র আছে, যেটা আমাদের রোস্টিং এর ক্ষেত্রে হয়। একটা কন্টেন্ট ধরে দিলাম, ওই কন্টেন্ট আরো 10 জন অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছে, এবার তুমি যদি তোমার মতো ইউনিকনেস কিছু না রাখো, তাহলে লোকে কেন দেখবে সেটা? তুমি বললে যে সিনেমাবদের দেখে তুমি হচ্ছে ইউটিউবে এসছো, তো সিনেমাবের সাথে তোমার একটা কোলাব দেখেছিলাম মিনময় দার সাথে, তো ফিলিংসটা কেমন ছিল তখন? ওটা
মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যার একটা আমি মিরাক্কেল দেখেছি, যাকে অল টাইম ফলো করতাম মোটামুটি, একটা বড় মাথা তোমরা বলতে পারো, যেমন বঙ্গাই সিনেমা বড় মাথা মোটামুটি, তাদেরকে অনেক দিন ধরেই ফলো করি। এছাড়া আরো অনেক ক্রিয়েটার আছে, কিন্তু তাদেরকে একটু বেশি দেখতাম, ভালো লাগতো পার্সোনাল ভাবে। এবার সিনেমাদের সাথে আমার মোটামুটি টুকটাক আগে এমনি মেসেজ ফেসেজে কথা হতো। একদিন হঠাৎ ফোন করে বলছে, ভাই একটা ওয়েব সিরিজ নামাবো, তুই করবি এখানে কাজ? আমার তো ওই দিনকে মানে আকাশ ভেঙে পড়লাম মাথার উপরে, যে একটা ইন্সপিরেশন টাইপের বলতে পারো, যার দেখে আমি শিখি, তার সাথে কাজ করার একটা অপরচুনিটি। এটা মানে আমি স্বপ্ন দেখছি না কি, আমার অ্যাকচুয়ালি যে এতগুলো যে ক্রিয়েটার বলো, এতগুলো ক্রিয়েটার সাথে যে এখনো কথাবার্তা যে হয়, আমি নিজেও আমি ভাবছি যে স্বপ্নের মধ্যে আছি। যাদেরকে এক টাইমে ফ্রেমে দেখতাম, ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতাম, তাদের সাথে যে কথা বলতে পারছি, তাদের সাথে যে কাজ করতে পারছি, এটা একটা আমার স্বপ্নের মতো। মানে আমি এখনো বিশ্বাস করতে পারি না বিষয়টা। আর সিনেমাবদার সাথে যেদিনকে সিনেমাবদা বললো ওরকম করে, এত খুশি পেয়েছিলাম। আমি ঘরে গিয়ে বাড়িতে আগে জানিয়েছি, বাবা মা খুব খুশি হয়েছিল যে না, একটা ভালো জায়গায় তুই পেয়েছিস, ভালো জায়গার সাথে ভালো জায়গায় ভালো মানুষের সাথে কাজ করার অপরচুনিটি পেয়েছিস তুই। দীপ, তোমার কোন ভিডিওটা প্রথম তোমার লাইফে ব্রেক থ্রু এনে দিয়েছিল? ব্রেক থ্রু এনে দিয়েছিল বলতে, তোমার সব থেকে প্রথম আমার গেছিল হচ্ছে আমরেলা বলে একটা মেয়ে ভাইরাল হয়েছিল মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক কিছু একটা দিয়ে বেরিয়েছিল। আর বাইরে যে রিপোর্টার গুলো হয় না, সেই মাছির মতো ঘিরে ধরে পরীক্ষা দিয়ে বেরোলেই, তো ওরা ধরে একটা মেয়েকে এরকম জিজ্ঞেস করেছিল যে আমরেলা বানানটা জিজ্ঞেস করো। তখন ও খুব সুন্দর একটা বানান করেছিল, যেমন হচ্ছে AMRELA, আমরেলা, এই বানানটা করেছিল। তারপরে ওই বিষয়টা নিয়ে আমি ট্রোল করেছিলাম। সব থেকে ফার্স্ট ভিডিও আমার যেটা আমার চ্যানেলে ভাইরাল গেছিল এটাই। আর তখন আমার মেনলি একটা ওই 200 টাকার মাইক নিয়ে কলারে লাগিয়ে বসে গেছিলাম ভিডিওটা করতে, পেছনে ব্যাকগ্রাউন্ডে ছিল না, এখনো চ্যানেলের মধ্যে পোস্ট করা আছে একদম নিচের দিকে। তো ওই ভিডিওটা অডিয়েন্সের সাথে টাচ আপ করতে পেরেছিল, মানে কানেক্টেড করতে পেরেছিল অডিয়েন্সের সাথে। তাদের খুব মেনলি খুব ভালো লেগেছিল ভিডিওটা। মানে ওখান থেকে মজা পেয়েছিল সব থেকে বেশি এটাই, যে আমি একটা ছাতা নিয়ে ডান্স করেছিলাম আমরেলা নিয়ে, যেহেতু আমরেলার টপিকটা ছিল ওই জন্য। তো ওইটা খুব পছন্দ করেছিল, লোকে বলছিল দাদা তোমার নাচটা সব থেকে সেটা হয়েছে ভিডিওর মধ্যে, এটাই হচ্ছে বিষয়। আর ওখান থেকে আমার মোটামুটি সাবস্ক্রাইবারটা আর আর্নিংটা একটু হয়েছিল মোটামুটি একদম। ধরো প্রথম আমি ইউটিউবে তখন স্টার্ট করেছি সবে, আর ভিডিওতে অ্যাভারেজ ভিউ হয়তো 5-6 হাজার ভিউ আছে, ওরকম করে ফাট করে একটা চলে গেল 5 লাখ। তখন তো সেই লটারির টিকিট পেয়ে গেলে 1 কোটি টাকার ওরকম বিষয়। তুমি যখন টাকার কথাই বললে, তখন মান্থলি কত টাকা কামাচ্ছ? আর কোনো অপশন আছে? আর কোনো অপশন আছে? অপশন মানে এটা না বলার অপশন ধরো। না বলার কোনো অপশন নেই। আমার দর্শকরা তো জানতে চাই, তোমার দর্শকরা ধরো দেখবে ভিডিওতে যে দীপ কত টাকা ইনকাম করে মাসে। কি দেখবে গো? ঠিক আছে, তাও বলি কত টাকা ইনকাম করি। মান্থলি কত হয়? মান্থলি বলতে ওরকম তো ডিরেক্ট বললে একটু চ্যানেলেরও প্রবলেম হয়ে যায়, হয়তো কিছু হয়তো এজ রেস্ট্রিকশন পড়ে গেল। বিষয় হচ্ছে একটা আইডিয়াই বলো, তুমি আইডিয়া দাও একটা। পাড়ার মধ্যে একটা চপের দোকান ফোকান খুললাম, যেখানে আলুর চপ ফুলি টুলি বিক্রি হয়। ওখানে দিনে যেরকম ইনকাম হয় আমার সেরকম হয়ে যায় মাসে ইনকাম। ওরা দিনে যা করো তুমি মাসে করো? হ্যাঁ, ওরা দিনে যা ইনকাম করে আমি মাসে করি। ইনকামটা এতটা বেশি আমার। মিথ্যা বলো না, একটা সত্যি কথা বলো দর্শকদের, একটা আইডিয়া দাও। আইফোন নিতে পারবে একটা? আগে আর্নিং ছিল আইফোন নেওয়ার মতো, কিন্তু এখন হয়তো আমি যেহেতু ইউটিউবটায় ফোকাস করেছি, এখন ফেসবুকের অনেক আর্নিং ডাউন হয়ে গেছে আগের থেকে, বলতে পারো বিভৎস কমে গেছে। এটা যারা ফেসবুকের ক্রিয়েটার আছে তারা জানবে ভালো মতোই। তো যখন ফেসবুকটা রানিং ছিল, ফেসবুক থেকে আর্নিং হতো, তখন আমি ভালো মতো কামিয়েছি। এখন শুধু ইউটিউবটাই মোটামুটি ভরসা আমার। এছাড়া ব্র্যান্ড প্রমোশন অ্যাড করে মোটামুটি আসে একটা। কত আসে তাও আইডিয়া? একটা ভালো মতো অ্যান্ড্রয়েড সেট কিনে নেবে তুমি, এরকম অ্যান্ড্রয়েড 30-40 ধরতে পারি হয়তো। এবার তুমি ধরো যেটা ধরবে, আমি আর কিছু ধরতে পারবো না। আরেকটা কোশ্চেন করছি তোমাকে, রোস্টিং এ তোমার সব থেকে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কে আছে ওয়েস্ট বেঙ্গলে? অন্য স্টেটে না, বা হিন্দি ক্রিয়েটরও না। হিউমার যুক্ত রোস্ট যদি বলো, তাহলে আমি বলবো বস্তির ছেলে পচাকে সব থেকে বেশি ভালো লাগে। হিউমার খুব সুন্দর, হিউমার ওই দাদার হিউমার যা দেয় ভাই, এক একটা খুব সুন্দর, মানে একটা কথার 10 রকম মানে ঠিক বার করে নেবে খুঁতি, এই জিনিসটা খুব ভালো লাগে আমার। ওয়েস্ট বেঙ্গল নম্বর 1 রোস্টিং তুমি কাকে বলে মনে করো? তুমি কাকে রাখবে? 1 থেকে 3 জনের নাম বলো। রোস্টার মানে বর্তমানে যারা এখন রোস্ট করছে? হ্যাঁ, রোস্ট করছে যারা। 1, 2, 3 বলতে 1 নম্বরে রাখবো আমি সিনেমাবদাকে। সিনেমা 1 নম্বরে? হ্যাঁ, মানে সব রকম সবকিছু মিলিয়ে রোস্টিং বলো, ব্লগিংয়েও, তার ব্লগিংও রোস্টিং টাইপেরই হয়, ব্লগিংও দেখেছি, সবকিছুই মোটামুটি, শর্ট ফিল্মেও রোস্টিং টাইপের হয়, সবকিছু তো রোস্ট পাবে তুমি। আর সিনেমাবদাকে 1 নম্বরে রাখবো। 2 নম্বরে রাখবো হচ্ছে আমাদের বস্তির ছেলে পচাদাকে। 3 নম্বরে সুপ্রিয়দা, ছোট্ট ছেলে। আর 4 নম্বর যদি বলো, 4 নম্বর আমি বলে দিচ্ছি, এটা মানে কি বলবো, আর আমার পার্সোনালি ভাবে তার রোস্ট খুব ভালো লাগে, সেটা হচ্ছে বিপদা, বদমাশ বিপদ। খুব সুন্দর লাগে রোস্ট। কন্টেন্ট ক্রিয়েটর ওয়েস্ট বেঙ্গলে 1 থেকে 3 নম্বর কাকে রাখবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে? 1 নম্বর হচ্ছে ননসেন্স। ও ননসেন্স, ও বুঝতে পেরেছি। ননসেন্স তার ইয়েগুলো, শর্ট ফিল্মগুলো খুব ভালো লাগে, মানে টুকটাক শর্টস গুলো যে করে। সেকেন্ডে রাখবো হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটর বলছি, এখানে রোস্টারও থাকতে পারে। আচ্ছা, সেকেন্ডে রাখবো, ভাবো। শোনো না, আমি একটু বেরিয়ে যেতে পারি এখান থেকে, আলগা করে বাইরে থেকে ভেবে। কেন ভাবছো? এতক্ষণ লাগছে, সবার সাথে তো পরিচয় আছে বলেই তো একটু বেশি মাত্রা মারতে হচ্ছে।
যদি কেউ বলে ও ভাই আমার নাম নিলে তো পডকাস্টে গিয়ে, আচ্ছা দেখে নেবো পরে, এরকম যদি বলে দেয়। আচ্ছা প্রথম নামটা বললাম না, সেকেন্ড nonsense এর কথা বলতে। সেকেন্ড নাম বলছি হচ্ছে, সেকেন্ড নাম হচ্ছে ঋত্বিক দা। ঋত্বিক অধিকারী। হ্যাঁ 3 নম্বর ঋত্বিক দা। 3 নম্বর হচ্ছে দুজন আছে, কে? গ্রেদা আইভিদি। আইভি। শর্ট ফিল্ম খুব সুন্দর, মানে ওই শর্ট টাইপের যে স্টোরিগুলো আছে। রোস্টার কাউকে ডাকলেন 1 থেকে 3 নম্বরে? না আমি রোস্টার তো তোমায় বলে দিলাম, র্যাঙ্কিং তো দিয়ে দিয়েছি। এবারে যদি তুমি এর মধ্যে তো রোস্টার থাকতে পারতো। না এর মধ্যে আমি রোস্টার রাখলাম না, এটার কারণ হচ্ছে আগে কয়েকজনের নাম বলে দিয়েছি, তারা তো আর খারাপ মনে করবে না, এবার আর কয়েকজনের নাম বলে দিই, তারা ভালো মনে করবে, এই জন্যই। আরেকটা একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করছি, ঠিক আছে? Hello. ওভার হাইপ কন্টেন্ট ক্রিয়েটার 1 থেকে 3 নম্বর কে আছে ওয়েস্ট বেঙ্গলে? মানে দেখাই বেশি। হ্যাঁ ওভার হাইপ, মানে মনে হয় যে এতটা ডিজার্ভ করে না, কিন্তু হচ্ছে ওভার হাইপ হয়েছে। এইটা তো এমন এক একজনের নাম বলবো যারা আমি কিছু বলবে না, কিছু বলো না। হ্যাঁ 1 থেকে 3 জন বলেছো তো? 1 থেকে 3 জন। এটা তো খুব একটা কঠিন কোশ্চেন, এরকম কোশ্চেন তো আমার মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন পেপারের মধ্যে আসেনি, এত কঠিন কোশ্চেন এলে আমি ছেড়ে দিতাম অবশ্য, কিন্তু ওভার হাইপ মানে মনে তো হয়। বুঝতে পেরেছি কি করে বলি। নাম তো বলতে যাচ্ছ না, হয়তো জানো, ভয় লাগছে বলতে। কষ্ট লাগে বলতে, ধরো একটা বলে দিলাম, আর 2-3টা কি হবে, একটা বলছি আমি, ঠিক আছে বলে দিচ্ছি, কিছু মনে করো না। সেটা হচ্ছে সুমি রায়। সুমি। হ্যাঁ আর একটু বেশি ন্যাকামো ঢং ঢং থাকে ওদের ভিডিওর মধ্যে, বিশেষ করে ওর বয়ফ্রেন্ড যেটা আছে হৃদয়, একটু ফোন পে পড়ানোর মতো হালকা একটু ফাট বকে ফেলে। আরে সেকেন্ডে ঠিক আছে, সেকেন্ডে আছে, আর বেশি কিছু বললাম না। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড কে? হ্যাঁ সেকেন্ড যদি বলো তাহলে হচ্ছে সেই মাংকো ভাত বাবাই। মাংকো ভাত বাবাই। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড। ও কি করে ভাই, আমার তো ভালো লাগে না। অনেকে দেখি কমেন্ট বক্সে, দিদি তুমি খুব কিউট, তুমি খুব ভালো ভিডিও করছো, হ্যাঁ মানুষের কিরকম দেখতে সেটা অবশ্যই আমি জাজমেন্ট করবো না, কিন্তু ওদের কন্টেন্টটা কি, এতজন লোকে ফলো করে, এই এসে এটা খাচ্ছি বাবাই তুমি কি খাচ্ছ, আমি এটা খাচ্ছি, এটা কি কন্টেন্ট হলো ভাই? এটা সেকেন্ড ভাই না, এটা টপে রাখা উচিত ছিল আমার। সুমিকে সেকেন্ড রাখবো, বরং এটা টপে থাকুক, এটা সব থেকে বেশি টপে, এটাই আমার সব থেকে বেশি ওভার লেগেছে। আর 3 নম্বর বাকি ছিল না, 3 নম্বর হচ্ছে ধরো আমি নিজেই। তুমি নিজে? হ্যাঁ। কেন? কারণ আমি যে লাইনে আছি সেটাকে নিজেকে যদি ছোট না করো, তুমি এই লাইনে আসো, তাহলে কখনোই তুমি এগোতে পারবে না। তাই আমি নিজেকে নিজে ছোট করে দিলাম, আর কাউকে ছোট করবো না। ছোট করা নয় এটাকে বলে, এটাকে ওভার হাইট বলেছো তুমি, আমিও মনে করি একটু ওভার হাইট। কারণ আমার কন্টেন্টের অনুযায়ী আমার নিজের ভিডিও দেখে তো আমার নিজের হাসি পায় না, কিন্তু অডিয়েন্সের হাসি পায়, তারা একটু বেশি বেশি করে আমায় ভালোবাসা দেয়, তাই আমি নিজেকে নিজে বলবো। তুমি তো নিজে একটা রোস্টার, তাই তো? তো তুমি রোস্টিংটাকে নিজে কেমন ভাবে দেখো জিনিসটাকে? আমি জিনিসটাকে দেখি হচ্ছে এন্টারটেনমেন্ট হিসাবে, যেহেতু আমি মনে করি যে এটা একটা মানুষকে, ধরো কোনো কিছু নিয়ে হাইপ হলো, হাইপ হওয়ার পর মানুষ সেই জিনিসটাকে দেখতে চায় খুঁটিয়ে, আমরা ওটাকে মজার ছলে এক্সপ্লেন করি বিষয়টা, যে কি ঘটেছে কি হলো, তার মধ্যে একটু মশলা অ্যাড করে। যেমন রান্নার মধ্যে তুমি মাংস যদি সেদ্ধ করে খাও তাহলে তোমার ভালো লাগবে না, আমরা একটু মশলাটাকে অ্যাড করে তারপরে মাংসটা লোকের কাছে দিই। তো এটাই মনে করি যে রোস্ট করো, রোস্ট পার্সোনালিটিও না, পার্সোনাল মানে হ্যাঁ পার্সোনাল একটা করো না, মানে ফ্যামিলি টেনো না, বা তার ব্যক্তিগত কিছু জিনিস যেটা বলতে পারলে তার কিছু একটা প্রবলেম হবে, ইমপ্রেশন খারাপ লাগবে, হ্যাঁ তাই তো? অত দূর যাওয়া উচিত না, আমি কখনোই মনে করি না সেটা, আমি নিজেও সেটা করি না, কারোর কোনোদিন পার্সোনাল যাই না। এমনকি ধরো অনেক রোস্টার আছে, মানে রোস্টার আছে বলি, মানে আমার কন্টেন্ট আছে বলতে পারো, যারা আমার, যাকে নিয়ে আমি কন্টেন্ট বানাই, তো তারা এমন অনেকে আছে যারা রোস্ট করার পরও এসে আমার সাথে নিজে যে কথা বলেছে, মানে নিজে থেকে এসে কথা বলেছে, এমন অনেকে আছে। তো তারা নিশ্চয়ই তাদের যে রোস্টগুলো ছিল সেগুলো দেখেছে, দেখার পরেই আমায় চিনতে পেরেছে সেখান থেকে, কিন্তু এসে তারা যে কথা বলেছে, কারণ এটার কারণ হচ্ছে তাদের নিশ্চয়ই জিনিসটা অতটাও খারাপ লাগেনি, হয়তো আরও 10খানা রোস্টার যেরকম রোস্ট করে আমি সেরকমভাবে করিনি, সেই জন্যই তাদের জিনিসটা ভালো লেগেছিলো বলে নিজে থেকে যেচে এসে কথা বলেছে। আর এখনও অনেক ক্রিয়েটার আছে মানে যাদেরকে নিয়ে আমি রোস্ট করি, তারা এসে এখনও আমার সাথে কন্ট্যাক্ট রাখে, কথা বলে, ব্যবহারও ভালো রাখে। আমি মনে করি পার্সোনাল লাইফ আর যেটা সোশ্যাল মিডিয়া দেখছো অনেকটাই আলাদা, আর তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে যেরকমভাবে রিপ্রেজেন্ট করো তাদেরকে, তারা রিয়েল লাইফে আলাদাই হতে পারে। এবার তুমি মানুষকে এরকম ইমপ্রেশনে আঘাত করো না, উপর দিয়ে করতে পারো, কিন্তু ইমপ্রেশনটা যাতে তার না বিগড়ায়, এটুকু আমি বজায় রেখে হ্যাঁ আরেকটা জিনিস বলতে চাচ্ছি, ধরো তোমাকে কেউ রোস্ট করছে, হ্যাঁ সেম ভাবেই তুমি যেভাবে নিজে রোস্ট করো, তুমি কিভাবে নেবে? মজা ভাবে নিবা? অবশ্যই মজা হবে না, যেহেতু আমি এই প্ল্যাটফর্মের মধ্যে আছি, আমি অন্যকে নিয়ে কথা বলছি, তাহলে লোকে আমায় নিয়ে কেন কথা বলবে না? অবশ্যই বলবে, কিন্তু আমি যেরকম একটা মেনটেন করি জিনিসপত্র, তাদেরও সেই জিনিসটা মেনটেন করতে হবে, মেনটেন করে চলা উচিত। কারণ আমি রোস্টিং আমায় নিয়ে করতেই পারে, কিন্তু আমার ফ্যামিলি যদি সেখানে ঢুকে যায়, আমার পার্সোনাল লাইফ যদি সেখানে ঢুকে যায়, তখন অবশ্যই খারাপ লাগবে, কিন্তু কিছু বলবো না। রোস্টিং মানেই তো পার্সোনাল লাইফ, এটাকে তাহলে কিভাবে ম্যানেজ করো? রোস্টিং মানে পার্সোনাল লাইফ, সেটা অনেক রোস্টারের ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রে নয়। এছাড়া যারা ম্যাচিওর লোক আছে, যারা ম্যাচিওর রোস্টার আছে, তারা কখনোই পার্সোনাল জিনিসপত্র টানে না। আর যারা টানে হয়তো তাদের একটু হয়তো ভিউজ বেশি বা একটু কন্ট্রোভার্সির দিকে টানার জন্য তারা পার্সোনাল জিনিসপত্র অ্যাড করে ফেলে, কিন্তু আমি ওই জিনিসটা কখনোই করবো না। আমি ওই জিনিসটা চাইও না যে মানুষের একটা মনের ভেতরে আঘাত হোক এটা দেখার পর।
আমি চাই যে সবার কাছে যারা আমার কন্টেন্ট তাদের কাছে আমার একটা রেসপেক্ট থাকুক, তারা আমায় ভালোবাসে, তাদেরকে সেই জিনিসটা আমি বজায় রেখে সেই লিমিটটার মধ্যে রেখে আমি কাজ করি। তুমি তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, সোশ্যাল মিডিয়ায় তো হেড কমেন্ট অনেক থাকে। হ্যাঁ, হেড কমেন্টকে কেমন ভাবে দেখো? হেড কমেন্টকে আমি প্রথম খুব খারাপ লাগতো যে বাবা আমার খারাপ বলছে, আমার এত বাজে বললাম, একটু মনটা ওর ভেঙে যেত। তারপরে দেখলাম খারাপটা অনেকে বলে ভালো করার জন্য, অনেকের সব আছে যারা সারা বছর সবকিছু মানে ভালো কাজকেও খারাপ বলে বেড়ায়, নিজে কিছু করবে না, খারাপ বলাটা তাদের মেন কাজ, তারা তাদের মতো বলে যাবে, তোমার মতো তাদেরকে না পাত্তা দিয়ে এগিয়ে যেতে হবে। ওই ধরো 100টা কমেন্ট পড়লো, তার মধ্যে 10টা কমেন্ট তোমার ডিমোটিভেট করে দিল, ওইখান থেকে ডিমোটিভেট হবে না। যে তুমি মনে রেখো যে তোমার 100টা কমেন্ট ভালো করেছে, তুমি ওই 10টাই কেন বারবার করে ক্ষতি দেখছো, ভালো কমেন্টগুলো দেখো না, ওগুলো সাইডে রাখো, বাদ দাও, ওইগুলোকে একদম ইগনোর করে নিজের মতো নিজে কাজ করে দাও। কিন্তু ওই খারাপ কমেন্টের মধ্যে এগুলো দেখবে যে তোমার এগুলো খারাপ করো না, যে দাদা তোমার ভিডিওটা ঠিকঠাক হলো না, বা তুমি 5 লাইন অ্যাড করতে পারলে না, তোমার ভিডিওর কোয়ালিটি খারাপ, এগুলোকে পার্সোনালভাবে নিও না। কারণ ধরো কেউ তোমার চ্যানেলই কোনো কথা বললো যে তোমার ভিডিওর কন্টেন্ট খারাপ হচ্ছে বা কোয়ালিটি খারাপ হচ্ছে, বা তুমি পার্সোনাল যাচ্ছ লোকের প্রতি, তখন তুমি সেখান থেকে শিখবে এই বিষয়টা যে তোমায় এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। ওগুলো হেড কমেন্ট হিসাবে নেওয়া উচিত না, ওগুলো নেওয়া উচিত যে একটা পয়েন্ট হিসাবে, মানুষ তোমার একটা পয়েন্ট ধরে দিচ্ছে, তোমার ওই পয়েন্টগুলো ঠিক করতে হবে, শোধরাতে হবে। যদি সেগুলো শোধরা ভালো মতো কাজ করো তাহলে অবশ্যই এগোবে। আরেকটা কিন্তু হচ্ছে একটু আলাদা টাইপের কোশ্চেন করতে যাচ্ছি, ঠিক আছে? একটু ভাবো, বুঝতেই পেরেছি কিছু একটা। তোমার ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পপুলার কন্টেন্ট ক্রিয়েটর কাকে মনে হয়? আমি দুজনের অপশন দিচ্ছি বা তিনজনের অপশন দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দাও। সিনেবাপ, দা বঙ্গাই, বং মিডিয়া উজ্জ্বল, তিনজন। পপুলার। হ্যাঁ, আরেকটা করে দিচ্ছি, আর আরো 2-3টা করে দিচ্ছি। রাজবংশী ভাইন্স নর্থ বেঙ্গলের, ঠিক আছে? বং লুচ্চা, ছোট্ট ছেলে, কাকে ভালো হয় বলে? ছোট্ট ছেলে। এতগুলো পপুলার সবথেকে পপুলার কাকে মনে হয়? তুমি 3টে অপশন বললে, বলে তুমি 6জনের নাম 4-5টা করে দিলাম। হ্যাঁ, বংলুচ্চা সবথেকে পপুলার। হ্যাঁ, খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। মানে পপুলার দিক দিয়ে সুন্দর ভিডিও তো ইয়ং ছেলেদের হয়তো ভালো লাগে। পপুলারও বলতে পারো, বিভৎস পপুলার তারা। আমার তো খুব প্রত্যেক কটা কন্টেন্ট ওদের যে ভিডিওগুলো হয় আমি একটা মিস করি না পার্সোনাল ভাবে, খুব সুন্দর লাগে। আমার বাড়ির লোককেও দেখাই, বাবা মাকেও দেখাই, খুব সুন্দর। এক একটা ভিডিও মানে আলাদাই মাথা, তাদের একটা কথা বলা মানে পুরো ভিডিওতে তুমি কোথাও বোর ফিল করবে না। এক একটা জিনিসপত্র আর অডিয়েন্সকে তারা খুব করে কানেক্ট করতে পেরেছে, সেই জন্য তাদের অডিয়েন্স ফ্যান বেসটা খুব সুন্দর। তারা অবশ্যই একটা জায়গা ডিজার্ভ করে, খুব সুন্দর জায়গাতেও আছে তারা। বঙ্গাইকে প্রথম স্থানে রাখলে না? ঘুরিয়ে ফিরে এরকম কেন করছো গো, বুঝতে পারছি না। রাখলাম না, সে তো পপুলার তাই রাখলাম না। সে তো পপুলার, হ্যাঁ, সে আগে থেকেই পপুলার তাই রাখলাম না। কিরণ দাকে তো পার্সোনালি ভালো লাগে, কথাবার্তাও আগে কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটর মানে হচ্ছে সবাই কিরণ দাকে বেশি ভালো। কিরণ দা, হ্যাঁ সত্যি, কিরণ দার কন্টেন্টটা একটা আলাদা লেভেল, রোস্টিংও খুব একটা আলাদা লেভেলের করে, খুব সুন্দর হাসায় প্রত্যেকটা লাইনে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জিনিস সবথেকে খারাপ লাগে আমার, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। তোমার অডিয়েন্স তোমার আশায় বসে থাকে, তুমি যদি তাদেরকে বসিয়ে রেখে 5-6 মাসে একটা করে ভিডিও দাও, ভাই তারা মানুষ আজকে আছে কালকে নেই, কিন্তু এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য মানুষ বসে থাকে, ওটা তারা বোঝে না। ওইটা ধরো একটা ভিডিও আজকে দিল, তারপরে সে একটা ইতিহাস হয়ে গেল, ইতিহাস হয়ে যাওয়ার পর তারপরে তারা একটা ভিডিও এলো, একটা সাম্রাজ্য, একটা যুগ কেটে গেল, তারপরে তার ভিডিও এসছে। ওরকম করলে হবে না। একটু আমরা তো চাই যে এন্টারটেনমেন্ট পাই তোমার কাছ থেকে শিখবো। মানুষ যারা ধরো নতুন ক্রিয়েটার, তারা তো একদম যেহেতু রিপ্রেজেন্ট করে একদম টপে আছে সে বাংলার, তো তার কাছ থেকে মানুষজন লোকে কিছু দেখে শিখবে। তুমি যদি নতুন কোনো কাজ না করো তাহলে মানুষ সেটা দেখে শিখবে কি করে? তোমার তো নতুন কাজটা আগে দিতে হবে, ওই জন্য অনেক দেরি করে দাদা। ছাপড়ি বাড়ি থেকে তুমি দীব্র হলে, তো দীব্র হওয়ার পেছনে সব থেকে বড় অবদান কার? সব থেকে বড় অবদান কার? সব থেকে বড় তোমাকে সাপোর্ট করেছে, সব থেকে বড় অবদান বলতে গেলে সেটা খুবই একটা ভালো ব্যক্তি, সেটা হচ্ছে আমি নিজেই। হ্যাঁ, আমি নিজে যদি না খাটি, নিজে যদি না অডিয়েন্সকে গ্র্যাব করতে পারি, তাহলে অবশ্যই আমার একটা জায়গা তৈরি হবে না, সেটা আমি জানি। আর এখনই কি জায়গা তৈরি হচ্ছে সেটা আমি বলতে পারছি না, সেটা মানুষ জানে, তোমরা জানো। তো আমি নিজেকেই রাখবো। নিজে যদি না খাটো, নিজে যদি না কাজ করো, এছাড়া তোমার বাড়ির লোকের সাপোর্টটা তো খুবই বাধ্যতামূলক। প্রথমে তোমাদের বাড়ির লোকের সাপোর্ট কেমন ছিল, মানে প্রথম যখন স্টার্ট করছো? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছো। প্রথমে যখন স্টার্ট করছি তখন মা আমায় সাপোর্ট করতো বরাবরই। মা আমায় দেখতো যে কাজের ফাঁকে যে আমি ওই জিনিসগুলো করতাম, কিন্তু বাবা একটু অপছন্দ করতো, যেহেতু আমরা ব্রাহ্মণ, সায়কের মতো। আমার বাবা সায়কের মতো, সায়কের থেকে একটু বিস্কিট খেয়ে না, তো ওরকম না, আমরা একটু মানামানি করি। আমার বাবা যেহেতু পুজো আচ্ছা করে, আমি প্রথমে পুজো আচ্ছার কাজই করতাম, পুজো আচ্ছার কাজও করেছি, মানে পুরোহিতগিরিও করেছি, পুরোহিত ছিলাম আমি এক টাইমে। তো সেখান থেকে আমি যখন এই কাজগুলো করতাম, আর রোস্টিং এ তোমরা প্রথম থেকেই একটু খিস্তি খামারি একটা ব্যাপার থাকে, তো বাবা এটা অপছন্দ করতো, বিষয়টা আমি বুঝতে পারতাম। তাই বলতো যে এখান থেকে কোনো ভবিষ্যৎ নেই। সবার বাড়ির লোক, স্বাভাবিক বিষয়, সবার বাড়ির লোক আগে ছেলের ফিউচারটা কিভাবে উজ্জ্বল হবে সেটা দেখবে। আর তখন যেহেতু আমাদের বাবা মার জামাটার একটু ব্যাকডেটেড টাইপের আছে, মানে ছিল, সবার বাড়ির লোক ফোন ঘাটাঘাটি করা মানে ভাবে গেম খেলছে বা সময় নষ্ট করছে, এরকম আমার বাড়ির লোকের ভাবচিন্তা ভাবনা ছিল। বা আমিও ওই যখন কন্টেন্ট বানাতাম তখন বাবা একটু অফেন্ডেড হতো,
তারপরে আমি বলেছিলাম যে বাবা আমার যখন এখান থেকে আমি কিছু আর্নিং করব তখন তোমাকে ওই টাকায় প্রথম কিছু খাওয়াবো আমি। তো ওই কি আমার খাইয়েছিলে? মিষ্টি কিনে খাইছিলাম। মিষ্টি? আমার বাবা খুব মিষ্টি খেতে পছন্দ করে, এখন সুগার হয়ে গেছে। বিষয়টা হচ্ছে তো মিষ্টি কিনে বাবাকে খাইয়েছিলাম আর বলেছিলাম আমার প্রথম যে আর্নিং এর টাকাটা হবে তোমাকে খাওয়াবো। তারপরে বাবা যখন দেখলো যে একসাথে ধরো আমরা কোথাও ঘুরতে বেরিয়েছি, তখন 4-5 জন এসে দাদা তোমায় চিনি এরকম বাবা মারা দেখতো। ওখান থেকে বাবা মার একটা পছন্দ হলো যে না ছেলে তো এখান থেকে পরিচিতি হচ্ছে, কিছু একটা আর্নিং করতে পারছে, একটা জায়গা হচ্ছে, মানুষ ভালোবাসছে, বাড়িতে এসে খুঁজতে আসছে, বাড়িতে এসে দেখা করতে আসছে। তখন বাবা মা সাপোর্ট করতে আরম্ভ করলো। বিশেষ করে বাবা তোমার অন্য কাউকে নিজের মানে আমার চ্যানেল খুলে খুলে দেখাতো, এইটা আমার ছেলের চ্যানেল, দেখো আমার ছেলে ভিডিও বানায়, ইউটিউবার। ওই জিনিসটা আমার সত্যি বেস্ট ফিলিংস, সব থেকে বেস্ট ফিলিংস যে আমার বাবা, আমার একটা লাইফের বিভৎস বড় অ্যাচিভমেন্ট যে বাবা প্রথম অপছন্দ করতো জিনিসটা, এখন বাবা নিজে থেকে দেখাচ্ছে লোককে যে আমার ছেলে এই কাজ করে, এখন আর কোনো লজ্জা নেই। তুমি তো বলতে যে তুমি পুজো করতে, হ্যাঁ, ঠিক আছে, তো রোস্টিং তো একটু আলাদা টাইপের কন্টেন্ট। হুম। যখন পুজো করতে যাচ্ছ কেউ বাড়ি, ধরো তোমার অডিয়েন্সের বাড়ি গিয়েছো, হ্যাঁ। রোস্টিং তো একটু আলাদা টাইপের হয়েছে, কন্টেন্ট হয়েছে, বলেছো, হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। তখন রিঅ্যাকশন কেমন ছিল? এটা বলতে তুমি ধরো আমি এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, হ্যাঁ। এগুলো একটু লোকের বাড়ি বাড়ি মানে বেশি হতো তখন। হ্যাঁ। আর পুরোহিত তখন একটু ডিমান্ড ছিল, একটু কম পাওয়া যেত। মানে ধরো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, তোমায় ধরে কিডন্যাপ করে বাড়িতে ঢুকিয়ে নিলো, আমার পুজোটা করে বেরোতে হবে তোমায়, তো ওরকম আমাকে ঢুকিয়ে নিত। তো গেছিলাম, আমার বাবার কয়েকটা এক্সট্রা পুজো ছিল, সেগুলো আমায় দিয়েছিল, আমি করতে গেছিলাম। তখন একটা অডিয়েন্সের বাড়িতে আমি ঢুকে পড়েছিলাম। এবার পুজো করছি, পুজো করতে করতে বলছে দাদা একটা কথা বলবো। না হ্যাঁ বলো। বলছে পুজো তো করছো কিন্তু তুমি তো ভিডিও বানাও, তোমার তো রোস্টিং ভিডিও দেখেছি আমি। বলে হ্যাঁ আমি তো রোস্টিং একটু আলাদা হ্যাঁ, আমি টাইপের। তো রোস্টিংও করি। হ্যাঁ। এবার তারপরে সে বলছে ঠিক আছে তুমি পুজোটা করে নাও, তারপরে একটু সেলফি টেলফি তুলে তারপরে বেরোবে। আমার তখন একটু লজ্জায় পড়ে গেছি যে পুজো একটা পুণ্যের কাজ, এদিকে আমি ভিডিওর মধ্যে খিস্তি খামারি করে যাচ্ছি আর এদিকে একটা পুণ্যের কাজ করছি। তখন দেখলাম যে না, এবার আমায় যে কোনো একটা দিক বাঁচতে হবে, নয় পুজো আচ্ছা করো নয় রোস্টিং করো। তো আমি সেই জন্য একটা ভালো যে জিনিস বলতে পারো, পুজো আচ্ছা করাটা খুব ভক্তি জিনিস। আমি নিজেও ভগবানকে খুব বিশ্বাস করি। আজকে আমার মায়ের যদি আশীর্বাদ আমার মাথার উপরে না থাকতো আর আমার ফ্যামিলির উপরে না থাকতো, আজকে হয়তো আমরা রাস্তায় থাকতাম। সেখান থেকে মায়ের আশীর্বাদটা ছিল বলে একটা থাকার মতো জায়গা করতে পেরেছি আমরা, আর সেই জন্য ভগবানকে আমি খুব মানি। কিন্তু সেই জায়গাটা আমার ছাড়তে হয়েছে এই এখানে পরিচিতি বানাবার জন্য। এই জন্য আমি পুজো আচ্ছাটা ছেড়ে রোস্টিং লাইনে ঢুকে গেছিলাম, তারপরে ক্রিয়েটিং লাইনে। আর এমনকি ধরো আমি তো বলেছিলাম তোমার আগে কাজ বাজ করার সঙ্গে সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতাম। তো আমার 100K ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ফেসবুকে, তখন আমি ক্যাটারিং এর কাজ করেছি। হ্যাঁ, তখনও ক্যাটারিং করতাম। এবার ধরো আমার সাথে যারা সার্ভিস করতো, আমরা ট্রে সার্ভিস করতাম, স্ন্যাক্স ফ্যাক্স দিতাম, তখন আমার সাথে আমাদের টিমে অনেক ছেলে ফেলতো। আননোন যারা ছেলে আসতো তারা বলতো আরে তোমার তো 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তুমি এখনো এই কাজ করছো। আমি জানতাম না তারা কিভাবে সব কথাবার্তাগুলো বলতো, কারণ কাজ কখনো আমি ছোট মনে করতাম না। বাড়ি থেকে আমার এই বিষয়ে অফেন্ডেড হতো যে এই কাজটা ঠিকঠাক মতো না, কারণ লোককে গিয়ে খাবার সার্ভ করছিস। অনেক মানুষ আছে যারা এই কাজটাকে ছোট চোখে দেখে, কিন্তু তারাও তারা পুণ্যের কাজ করছে, তোমার মুখের সামনে কি খাবার দিচ্ছে, আজকের জামানায় কে দেয়? তো এটাই হচ্ছে বিষয়। মানুষ তখন বলতো যে তুমি এরকম এত জায়গায় আছো, তোমার এত ফলোয়ার আছে, এতজন তোমায় দেখছে, তোমার এত টাকা ইনকাম, তুমি কেন এই কাজ করছো? আমি তখনও হয়তো সেরকম ইনকাম করতাম না, হয়তো 100K ফলোয়ার হওয়ার পর আমার মাসে একবার পেমেন্ট হলো, তারপর আমি 4-5 মাস পর পেমেন্ট পাচ্ছি। 4-5 মাসের টাকাটা আমি বাড়ি থেকে কেন নেবো? আমি নিজে ইনকাম করবো, ওই জন্য আমি ক্যাটারিংয়ের কাজ করতে যেতাম। সেখান থেকে যেটুকু ইনকাম হতো, ফোন রিচার্জ বলো, চুল কাটা বলো, তারপরে টুকটাক জামা প্যান্ট কেনা বলো, ওখান থেকে আমি করতে পারতাম। সেই জন্য ক্যাটারিংয়ের কাজটা আমি বজায় রাখতাম। কিন্তু ওই বিষয়টা খারাপ লাগতো যে লোকজন এসে বলতো তোর তো ফলোয়ার হয়ে আছে, তুই কেন এখান থেকে এই সব কাজগুলো করছিস? কাজটাকে কখনো ছোট মনে করতাম না, ওই জন্যই ভালোবেসেই কাজটা, যেই কাজটাই করতাম আমি ভালোবেসে করতাম। আর যখন আমার একটা টাইম দেখলাম যে এখান থেকে আমার প্রত্যেক মাসের মান্থলি টাইপের একটা পেমেন্ট পাচ্ছি আমি, আমার একটা ভরসা এলো যে ক্যাটারিংটা না করলেও আমার চলে যাবে এখান থেকে, তখন আমি ক্যাটারিংটা ছাড়লাম। এমনকি হ্যাঁ, তখন আমি কতদিন আগে ছেড়েছো তাও ক্যাটারিংটা? প্রায় 3 বছর আগে। 3 বছর আগে? 3 বছর আগে ছেড়েছি। আর যেই দাদার আন্ডারে করতাম সেই দাদা এখন খুব ভালোবাসে, মানে খুশি হয় যে তুই আমার সাথে কাজ করেছিস, আজকে একটা জায়গায় হ্যাঁ। ওই দাদার আমি ক্যাটারিং প্রমোশনও করে এসেছি। দাদা খুব মানে বিভৎস, মানে হাতে করে শিখিয়ে দিত প্রথম যার কাছে ঢুকেছিলাম। সে মানে তার খুব ভালো লেগেছে বিষয়টা। তার ক্যাটারিং ডেকে বলছে বাবু তুই আজকে এই জায়গায় আছিস, খুব ভালো লাগছে আমাদের পার্সোনালি ভাবে, তুই আমার সাথে কাজ করেছিস, আজকে মানুষ তো চেনে, একটা কাজ করিস, এটা আমার একটু প্রমোশন করে দিলাম। অবশ্যই করবো, যেহেতু তোমার এখান থেকে আমি যেই টাইমে ধরো আমি 1000 টাকাই পেতাম হাতের মধ্যে, 10টা কাজ করে 1000 টাকা পেতাম, সেই টাকা আমার কাছে একটা বোনাসের মতো। আমায় কে দিত 100 টাকায় 10 টাকা কে মানুষকে দেয় না, সেই জায়গায় আমি মাস গেলে 1000 টাকা করে তার কাছ থেকে পেতাম। সেটাই আমার কাছে অনেক বড় বিষয়। আমি তাকে কি করে ডিসরেসপেক্ট করবো? টাকা নিয়েছিলি কি তার সাথে? না, প্রমোশনে টাকা নেই। ফ্রিতে করে আমি হ্যাঁ, আমায় বলেছিল যে তুই কিরকম কি নিবি বল। আমি বললাম দাদা তুমি এই কথা বলো না,
এই কথাটা তুমি বলো না, কারণ তোমার কাছে এক টাইমে আমি টাকা পেয়েছি, কাজ করেই হোক, কাজের বিনিময়ে হোক, কিন্তু তুমি আমার সেই অপরচুনিটিটা দিয়েছো, কাজ করে টাকা কামাবার অপরচুনিটিটা পেয়েছিলাম। সেই জন্য তার কাছ থেকে কোনো আমি ডিমান্ড কোনো দিন আমার করা উচিত না, আমার পার্সোনাল ওপিনিয়ন। যার কাছ থেকে তুমি এক টাইমে হেল্প পেয়েছো, তার কাছ থেকে পরে তুমি একটা জায়গায় চলে গেছো বলে তার কাছ থেকে টাকা ক্লেম করবে বা কোনো কাজ টাকার বিনিময়ে করবে, টাকার সম্পর্ক রাখা ওরকম জায়গায় উচিত না। দীপ, আমার যেই গেস্ট আসুক না কেন, আমি বলে দিই আমার অডিয়েন্সের জন্য কিছু বলতে। তো তুমিও আমার অডিয়েন্সের জন্য কিছু বলে দাও। হ্যাঁ, অডিয়েন্সের জন্য অবভিয়াসলি বলবো, অডিয়েন্সের জন্য এটাই বলবো যে যারা নতুন নতুন ক্রিয়েটার আসছে তারা ক্রিয়েট করো না, তাহলে আমরা হারিয়ে যাবো, ওরকম করো না। না না, করো করো। খুব বিষয় হচ্ছে এটাই যে হিন্দি কমিউনিটি যেহেতু অনেক বড়, আমি চাই বাংলা কমিউনিটির একটা অনেক বড় টিম হোক, সবাই মিলে কাজ করুক। আর যখন মিট আপগুলো হয় সবাইকে যাতে এক জায়গায় এরকম গোল করে দেখতে পারি, একটা ক্রাউড দেখতে পারি, ওই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়। যে বাংলা কমিউনিটির মধ্যে একটা পাওয়ার আছে, জোর আছে, সেটা আমি খুব পছন্দ করবো। নতুন নতুন ক্রিয়েটার বেরোক, তারা ভালো কাজ দিক, একটু পার্সোনাল কম যাক। কি কাজ? আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। বিভিন্ন রকম। আমি বলে দিচ্ছি তোমাকে, কি কন্টেন্ট করলে এখন ভালো চলবে, রোস্টিং না অন্য কিছু? দেখো, যে যেটা ভালো পারে সে সেটা করুক। সেটা আমার মতে এটাই বলে, যে রোস্টিং ভালো পারে সে রোস্টিং ভালো করুক, যে ব্লগিং ভালো পারে সে ব্লগিং, যে টেক ভালো পারে সে টেক ভালো করুক, যার কাছে যে যেটা চালাতে পারবে ভালো সে সেটাই করুক। আজকে যদি ধরো একটা মোটিভেশনাল স্পিকারকে তুমি বলো যে রোস্টিং করে দেখা, সে তো পারবে না। আর একটা রোস্টারকে বলো মোটিভেশন দে, আমার মুখে যদি কেউ বলে যে তুমি একটা মোটিভেশন দাও, আমার মুখে তো মনে হয় না কেউ এই ফেসটার ওপর আর মোটিভেশন দেখবে বলে। এই হচ্ছে বিষয়, যার যেটা ভালো লাগে সে সেটা করুক, অবশ্যই করুক, করা উচিত। একটা কমিউনিটি পাওয়ার দরকার, সবাই নামুক ফিল্ডের মধ্যে, ভালো কাজ দিক, একটা একতা হোক, আমি এটুকুনি চাইবো। সবাই করো, ভালো মতো কন্টেন্ট ক্রিয়েট করো। তো বন্ধুরা, আজকের আড্ডাটা আমরা এখানেই শেষ করছি। দীপের কোন ব্যাপারটা পডকাস্টে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আমি মাহফুজ, টক উইথ মৈত্রতে আবার দেখা হবে।